আমরা দেখতে, দেখতে অনেক দূর এগিয়ে গিয়েছি। ইতিমধ্যে আমরা লজিক সার্কিট সম্পর্কিত যত আলোচনা আছে সেগুলো অলমোস্ট করে ফেলেছি। তো শেষ দিকে এসে আমাদের একটা জিনিস অবশ্যই দেখতে হবে। সেটা যে আমরা কিভাবে সত্যক সারণী থেকে ফাংশন তৈরি করতে পারি। এতক্ষণ যাবৎ আমরা যা দেখেছি তার মধ্যে ছিল কিভাবে আমরা বুলিয়ান সমীকরণ থেকে লজিক সার্কিট তৈরি করতে পারি। তারপর লজিক সার্কিট থেকে কিভাবে বুলিয়ান সমীকরণ তৈরি করতে পারি। এখন আমাদেরকে যদি কখনো সত্যক সারণী দেওয়া থাকে তাহলে সেখান থেকে কিভাবে লজিক্যাল ফাংশন তৈরি করব। এটা খুবই ইম্পর্টেন্ট একটা কাজ। কেন? কারণ আমরা অনেক সময় যেটা করি সেটা যে একটা লজিক সার্কিট সেটাকে অবজার্ভ করি। অর্থাৎ আমরা বিভিন্ন ইনপুটের জন্য দেখি যে আসলে এটার আউটপুট কি। তো এটাকে আমরা একটা চার্ট আকারে এক্সপ্রেস করি, যেটাকে আমরা বলি ট্রুথ টেবিল বা সত্যক সারণী। তো আমাদের অনেক সময় সত্যক সারণী বাদে আর কিছু দেয়া থাকে না। ওই লজিক সার্কিটের ব্যাপারে শুধুমাত্র আমাদের সত্যক সারণী থেকেই ধারণা নিতে হয়। তো সেক্ষেত্রে আমরা যদি সত্যক সারণী থেকে ফাংশন তৈরি করতে পারি তাহলে কিন্তু ওই লজিক সার্কিটটা বুঝতে আমাদের আরো বেশি সহজ হবে বা সুবিধা হবে। তো আমরা এখন এই কাজটাই করব যে আমাদের একটা সত্যক সারণী দেওয়া আছে সেখান থেকে কিভাবে ফাংশন তৈরি করব। যেন আমরা ওই লজিক সার্কিটটা আরো ভালোভাবে বুঝতে পারি বা ওইটাকে মিনিমাইজ করার দরকার আছে কি নেই এই জিনিসটা আমরা পরবর্তীতে দরকার হলে করতে পারি। ঠিক আছে? তো এই কাজটা এখন করে ফেলি। তো আমাদের এখানে যেটা করতে হবে, একটা সত্যক সারণী দেওয়া থাকবে, সেখান থেকে লজিক ফাংশন তৈরি করতে হবে। তো এই কাজটা করার জন্য ২ টা উপায় আছে। তো আমরা ১ম যে উপায়টা দেখতে যাচ্ছি সেটাকে বলা হচ্ছে সামেশন অফ প্রোডাক্টস। অর্থাৎ আমরা কতগুলো প্রোডাক্ট টার্মের সামেশন হিসেবে আমাদের এই লজিক ফাংশনটাকে এক্সপ্রেস করতে যাচ্ছি। এই যে কতগুলো প্রোডাক্ট টার্মের সামেশন হিসেবে আমরা আমাদের লজিক ফাংশনটাকে এক্সপ্রেস করতে যাচ্ছি। তো এখন দেখব যে এই কাজটা কিভাবে করা যায়। আচ্ছা, তো আমাদের সত্যক সারণী দেওয়া আছে। এটা একটা ২ ভেরিয়েবলের জন্য সত্যক সারণী। তো ২ ভেরিয়েবলের জন্য টোটাল 2 টু দি পাওয়ার 2 অর্থাৎ ৪ টা কম্বিনেশন হতে পারে। সেই ৪ টা কম্বিনেশন আমাদেরকে দেওয়া আছে। এখন আমাদের কাজ হলো এটাকে অবজার্ভ করে আমাদের লজিক্যাল ফাংশনটা লিখে ফেলা। তো সামেশন অফ প্রোডাক্টস পদ্ধতি যখন আমরা এপ্লাই করব তখন আমাদের যেটা করতে হবে যে আমাদের এই ট্রুথ টেবিল থেকে যেই সকল ইনপুটের জন্য আমাদের আউটপুটগুলো 1 সেই সকল ইনপুটগুলোকেই বিবেচনা করতে হবে। ঠিক আছে? তো আমি যদি একটু এখানে দেখানোর চেষ্টা করি যে আমাদের আসলে কোন সকল ইনপুটের জন্য আউটপুট 1 দেখতে পাচ্ছি সেকেন্ড যে রো সেটার ইনপুটের জন্য আমাদের আউটপুটটা 1 এবং আমাদের থার্ড যে রো সেটার ইনপুটের জন্য কিন্তু আউটপুট 1। ঠিক আছে? তো আমরা এই এসওপি পদ্ধতি যখন প্রয়োগ করব তখন আমাদের এই 1 আউটপুট বিশিষ্ট যে রো সেগুলোকে বিবেচনায় নিতে হবে। ঠিক আছে? অর্থাৎ আমরা এমনভাবে লজিক্যাল ফাংশনটা বিল্ড করব যেন আমাদের এই ২ টা রো এর ইনপুটের জন্য আমাদের আউটপুটটা 1 আসে। ঠিক আছে? এসওপি পদ্ধতির ক্ষেত্রে এটা ১ম এবং প্রধান বিবেচ্য বিষয়। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা আসলে কিভাবে লজিক্যাল ফাংশনের দিকে আগাবো? তো এটার জন্য যেটা করতে হবে যে আমাদের দেখতে হবে যে যেই ইনপুটগুলোর জন্য আমাদের আউটপুট 1 আসতেছে সেই ইনপুটগুলোকে কিভাবে আমরা লজিক্যাল টার্ম হিসেবে লিখতে পারি। ঠিক আছে? তো এইটা আমরা দেখব। তো এই ২ টার জন্য এখন আমরা দেখব যে কিভাবে আমরা এমনভাবে টার্মগুলো বিল্ড আপ করতে পারি যেন আমাদের এই ইনপুটগুলোর জন্য আউটপুটটা 1 হয়। ঠিক আছে? তো সবসময় আমাদের যেটা মনে রাখতে হবে যে যখন আমরা এসওপি পদ্ধতি প্রয়োগ করব তখন আমাদের যদি কখনো আমাদের ইনপুট এ সমান যদি এর জন্য যদি এরকম হয় যে এ যদি 0 হয় তাহলে আমরা যেটা করব যে এ 0 হলে আমরা এর জন্য টার্মে নিব এ নট। ঠিক আছে? আমরা যখন টার্ম বিল্ড করব বা পথটা যখন আমরা তৈরি করব তখন এ 0 পেলে আমরা এ নট নিব। আর এ যদি 1 পাই তাহলে আমরা নিব ডিরেক্ট এ। ঠিক আছে? তো এটা একদম স্ট্রেট ফরওয়ার্ড রুল যেটা সবগুলো ভেরিয়েবলের জন্য প্রযোজ্য হবে। ঠিক আছে? এটা আমি এর জন্য লিখেছি কিন্তু এটা বি, সি এরকম যদি আরো ভেরিয়েবল থাকতো তাহলে সবার জন্য এই একই নিয়ম প্রযোজ্য হতো। ঠিক আছে? তো আমি এখন এই নিয়মটা এখানে প্রয়োগ করি যে আমাদের এই যে সেকেন্ড রোতে আউটপুট 1 তাহলে এই রো এর জন্য আমার এখানে
লজিক্যাল টার্ম বা পথটা কি হয় সেটা দেখতে হবে। তো পথটা যখন আমি তৈরি করতে যাচ্ছি তখন আমি দেখতে পাচ্ছি যে এই রোতে আমার এর ইনপুট হচ্ছে 0 আর বি এর ইনপুট হচ্ছে 1। তাহলে আমাকে এমনভাবে টার্মটা তৈরি করতে হবে যেন এই দুইটা মিলে হচ্ছে আমার আউটপুট 1 দেয়। তো আমি কি বলেছি যে আমি যদি কখনো দেখি যে ইনপুট 0 তাহলে যেই ভেরিয়েবলের ইনপুট 0 তার কমপ্লিমেন্ট নিব, আর যদি দেখি 1 তাহলে ওই ডিরেক্ট ভেরিয়েবলটাই নিব। তো এখানে এর যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে ইনপুটটা 0 তাহলে হচ্ছে আমরা এখানে এর কমপ্লিমেন্টটা নিব, আর বি যেহেতু ডিরেক্ট 1 আছে তো আমরা বি এর জন্য ডিরেক্ট বি নিব। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই দুইটাকে আমরা কি অপারেশন করব। তো দেখো তুমি যখন এখানে এ 0-র জন্য এ নট নিচ্ছ তার মানে কিন্তু এ নট তোমাকে এখানে 1 দিচ্ছে এ 0-র জন্য, আর বি যেহেতু ডিরেক্ট 1 আছে তাহলে বি এখানে তোমাকে ডিরেক্ট 1ই দিবে। সো 1 আর 1 এই দুইটা থেকে আমি কি পেতে যাচ্ছি যে এইটা 1 এইটা 1। তো এই দুইটার মধ্যে আমি কি করলে আলটিমেটলি আমার আউটপুট 1 পাবো? উত্তর হচ্ছে যে এই দুইটার মধ্যে যদি আমি অ্যান্ড অপারেশন করি, ঠিক আছে, এই যে আমরা যদি অ্যান্ড অপারেশন করি এই দুইটার মধ্যে তাহলে কিন্তু আমরা ফাইনালি এখান থেকে 1 আউটপুট পাবো। সো দেখো আমার এই যে সেকেন্ড রো এর জন্য লজিক্যাল টার্ম বিল্ড করা কিন্তু শেষ, ঠিক আছে। আচ্ছা, তো একটা শেষ, এরপরে আসি থার্ড রো যেটার জন্য আমার আউটপুটটা 1। তো এইটার জন্য হচ্ছে আমাকে লজিক্যাল টার্ম এমনভাবে বিল্ড করতে হবে যেন এই ইনপুটগুলো দিলে, এই যে এই ইনপুটগুলো দিলে আমার আউটপুটে 1 আসে, ঠিক আছে। তো রুলটা কি ছিল যে আমি যখন দেখব ইনপুটটা 0 তখন হচ্ছে আমি ওই ভেরিয়েবলের কমপ্লিমেন্ট নিব, আর 1 দেখলে ডিরেক্ট ভেরিয়েবল নিব। তো আমি দেখি এখানে এটা কিন্তু 1 হিসাবে ইনপুটে যাচ্ছে, তো আমি এখানে ডিরেক্ট এ নিব, আর বিটা হচ্ছে 0 হিসাবে ইনপুটে যাচ্ছে, সো আমি এই জন্য বি এর কমপ্লিমেন্ট নিব, এবং ফাইনালি এই দুটাকে কি করতে হবে, অ্যান্ড করতে হবে, ঠিক আছে, যেন পুরোটা মিলে হচ্ছে আমাকে আউটপুট 1 দেয়। তো দেখো আমাদের সেকেন্ড যে স্টেপ সেটাও কিন্তু শেষ, সেটা হচ্ছে যে আমাদের যেই রোগুলোতে 1 আউটপুট আসতেছে সেই রোগুলোর জন্য লজিক্যাল টার্ম বিল্ড করা, সেটা কিন্তু শেষ। তো আমাদের এইখানে সেকেন্ড স্টেপটা শেষ। এখন আমাদেরকে ফাইনালি এই টার্মগুলোকে কাজে লাগিয়ে আমাদের লজিক্যাল ফাংশনটা বিল্ড করতে হবে। তো দেখো আমাদের আউটপুট কিন্তু 1 দুইভাবে হতে পারে, একটা হচ্ছে এই ইনপুটের জন্য, আরেকটা হচ্ছে এই ইনপুটের জন্য, ঠিক আছে। সো এই দুইটা ইনপুটের জন্যই কিন্তু আমাদের আউটপুট 1 হতে পারে। তো আমরা এইভাবেও বিষয়টাকে বলতে পারি যে এই টার্মের জন্য অথবা এই টার্মের জন্য আমাদের লজিক্যাল ফাংশনের আউটপুটটা 1 আসবে, ঠিক আছে। তো যেহেতু আমি এখানে বলতেছি যে এই দুইটা টার্মের যে কোনো একটার জন্য আমাদের লজিক্যাল ফাংশনটার আউটপুট 1 হতে পারে, তো আলটিমেটলি আমাদের যেই কাজটা করতে হবে যে এই দুইটা ফাংশনকে অর অপারেশনের মাধ্যমে অ্যাড করে দিতে হবে, ঠিক আছে। তো আমরা যেটা পাবো তাহলে অর অপারেশন করলে এটাই হবে আমাদের লজিক্যাল ফাংশন। সো এ নট বি প্লাস এ বি নট, এটা যেটা করলাম সেটাই কিন্তু আমাদের ফাইনালি আমাদের লজিক্যাল ফাংশন, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের লজিক্যাল ফাংশন, তো এটাই হচ্ছে লজিক্যাল ফাংশন এফ। তো আমরা হচ্ছে লজিক্যাল ফাংশনটা বিল্ড করে ফেললাম। তো আমি যদি এখন একটু লজিক্যাল ফাংশনের দিকে তোমাদের মনোযোগ দিতে বলি তাহলে তুমি একটু খেয়াল করো যে এখানে আসলে কি কি আছে। এখানে যেটা আছে যে আমাদের দুইটা আলাদা আলাদা টার্ম আছে, যেখানে হচ্ছে অনেকগুলো ভেরিয়েবল প্রোডাক্ট আকারে আছে। তুমি একটু খেয়াল করো এই যে এই টার্ম একটা আর এই টার্ম একটা, এগুলো কিন্তু আমাদের প্রোডাক্ট টার্ম। আমি একটু লিখে দিই, এগুলো হচ্ছে আমাদের প্রোডাক্ট টার্ম, প্রোডাক্ট টার্ম, বা এইগুলোকে অনেক সময় আমাদের আইসিটির ভাষায় এগুলোকে কিন্তু মিন টার্মও বলা হয়, ঠিক আছে, এটাকে কিন্তু মিন টার্মও বলা হয়। আচ্ছা, যাই হোক, তো এই প্রোডাক্ট টার্মগুলো ফাইনালি লজিক্যাল ফাংশনে কোন অপারেশনের মাধ্যমে আছে একটু খেয়াল করলেই দেখতে পাবো যে লজিক্যাল ফাংশনে এরা হচ্ছে অর অপারেশনের মাধ্যমে আছে। এই যে এটা হচ্ছে অর অপারেশন, এটা হচ্ছে আমাদের সাম, সামেশন, সাম বা অর যাই বলি আমরা, তো সেই অপারেশনটা হচ্ছে এই প্রোডাক্টগুলোর মাঝে হচ্ছে। তো যেহেতু আমরা এইখানে এই লজিক্যাল ফাংশন বিল্ড করার সময় প্রোডাক্টগুলো হচ্ছে নিচ্ছি এবং ফাইনালি তাদের সামেশন করতেছি, এই জন্য এই প্রসেসটাকে বলা হচ্ছে সামেশন অফ প্রোডাক্টস, ঠিক আছে। এই যে অনেকগুলো প্রোডাক্ট টার্ম আছে তাদের আমরা কি করতেছি, সামেশন নিচ্ছি বা অর অপারেশন করতেছি, এবং এভাবেই কিন্তু লজিক্যাল ফাংশনটা বিল্ড হচ্ছে। তো আমি পুরো জিনিসটা যদি একবার রিক্যাপ করি তাহলে যেটা দাঁড়ায় যে আমাদের একটা ট্রুথ টেবিল দেয়া থাকলে
সেখান থেকে যদি আমাদের লজিক্যাল ফাংশনটা তৈরি করতে হয় তাহলে একটা উপায় হচ্ছে সামেশন অফ প্রোডাক্টস এই পদ্ধতিটা অনুসরণ করা। তো সেখানে যেটা করা হয় যে আমাদের যেই রোগুলোতে আউটপুট 1 আসে শুধুমাত্র সেই রোগুলোকেই আমরা বিবেচনা করব, ঠিক আছে, আমাদের লজিক্যাল ফাংশন বিল্ড করার জন্য। এখন কিভাবে বিবেচনা করব, যে আমরা দেখব যে ওই রোগুলোর জন্য করেসপন্ডিং লজিক্যাল টার্মটা কি, ঠিক আছে, করেসপন্ডিং লজিক্যাল টার্মটা আমরা বিল্ড করার চেষ্টা করব। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের দুইটা রো ছিল, যে দুইটা রোর জন্য আউটপুট 1। তো এখানে সেকেন্ড যে রোটা আছে সেখানে আমাদের এর জন্য ইনপুট আসতেছে 0, বি এর জন্য ইনপুট আসতেছে 1, ঠিক আছে। তো আমি যদি লজিক্যাল টার্ম বিল্ড করতে চাই তার জন্য আমি যে রুলটা বলেছি সেটা হচ্ছে এরকম, যে আমাদের কোনো একটা ভেরিয়েবল তার ইনপুট যদি 0 আসে, ঠিক আছে, এই যে এখানে হচ্ছে আমরা ইনপুটটা চিন্তা করতেছি, ইনপুট। তো আমাদের কোনো একটা ভেরিয়েবলের জন্য ইনপুট যদি 0 আসে তাহলে আমরা লজিক্যাল টার্ম বিল্ড করার সময় ওইটার কমপ্লিমেন্ট নিব, আর কোনো একটা ভেরিয়েবলের ইনপুট যদি 1 আসে লজিক্যাল টার্ম বিল্ড করার সময় ডিরেক্ট ওই ভেরিয়েবলটাই নিব। এবং আমরা কিন্তু সেটাই করেছি, যে এই সেকেন্ড রোতে আমরা যখন লজিক্যাল টার্মটা বিল্ড করেছি তখন আমরা কি করেছি, এ যেহেতু ইনপুট 0 এই জন্য এ নট নিয়েছি, তারপর বি যেহেতু ইনপুট 1 এই জন্য ডিরেক্ট বি নিয়েছি, এবং ফাইনালি এদের মাঝে কিন্তু আমরা অ্যান্ড অপারেশন করেছি, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে থার্ড রোটাও করে ফেলেছি। তো থার্ড রোটা যখন করা হয়ে গেছে তখন আমরা এই দুইটাকে আলটিমেটলি অর করেছি, কারণ আমাদের লজিক্যাল ফাংশনের আউটপুট এই যে সেকেন্ড রো এর জন্য 1 হতে পারে, থার্ড রো এর জন্য 1 হতে পারে, যে কোনো একটা, ঠিক আছে। তো এটাই আসলে আমরা এই অর অপারেশন দিয়ে বোঝাচ্ছি, যে অ্যাটলিস্ট একটা আমাদের 1 হলেই লজিক্যাল ফাংশনের আউটপুট 1 হবে। আচ্ছা, এখন একটা কোশ্চেন তোমাদের মনে আসতে পারে, সেটা হচ্ছে যে যে আমরা শুধুমাত্র এই 1 আউটপুট যুক্ত রোগুলোকে যে চিন্তা করলাম এর জন্য কি কোনো সমস্যা হবে না? কারণ এই যে আমাদের তো কেবলমাত্র 1ই আউটপুট হিসেবে আসতেছে না, 0 তো আসতেছে। এই যে ফার্স্ট আর লাস্ট রো এর জন্য তো আমাদের আউটপুট 0, তো এইগুলো তো আমরা মাথায় নিলাম না, তো এইগুলো তো এখানে হ্যান্ডেল করা হলো না, এরকম একটা চিন্তা তোমাদের মাথায় আসতে পারে। কিন্তু তোমরা যদি একটু এখানে এই ভ্যালুগুলো বসায় দেখো, এই যে আমাদের ফার্স্ট আর লাস্ট রো এর যে ইনপুট ভ্যালু এগুলো যদি এই ফাংশনে একটু বসায় দেখো, তুমি দেখবা যে এটা অটোমেটিক্যালি 0 আসতেছে, ঠিক আছে। তো আলটিমেটলি চিন্তা করতে পারো যে 1 এর কাজটা করলে, 1 এর জন্য কাজটা করলে অটোমেটিক্যালি 0 এর জন্য হ্যান্ডেল হয়ে যায়, ঠিক আছে, যেহেতু একটা আরেকটার ডুয়াল, 1 আর 0 যেহেতু একটা আরেকটার ডুয়াল, তো 1 এর জন্য তুমি কাজ করলে 0 এর জন্য অটোমেটিক্যালি হয়ে যাবে, ঠিক আছে। তো আমাদের ওইটা নিয়ে আলাদাভাবে বদার্ড হওয়ার কিছু নেই। আচ্ছা, সো আমরা হচ্ছে এসওপি ইউজ করে কিভাবে হচ্ছে লজিক্যাল ফাংশন বিল্ড করা যায় ট্রুথ টেবিল থেকে সেটা হচ্ছে দেখে ফেললাম। আচ্ছা, নেক্সট হচ্ছে আমরা আরেকটা প্রসেস দেখব যেটাকে আমরা বলতেছি প্রোডাক্ট অফ সামেশনস, ঠিক আছে। সো এই প্রোডাক্ট অফ সামেশনস এই প্রসেসে আমরা কি করব, আমরা হচ্ছে কিছু সামেশন নিব, সামেশন টার্ম নিব, এবং তাদের মধ্যে হচ্ছে আমরা অ্যান্ড অপারেশন করব বা প্রোডাক্ট করব, ঠিক আছে। আচ্ছা, তো এই কাজটা কিভাবে করা হয় সেটা হচ্ছে আমরা এখন দেখতে যাচ্ছি। তো যথারীতি আমাদের একটা ট্রুথ টেবিল দেওয়া আছে, সেম আগের ট্রুথ টেবিলটা এখানে হচ্ছে আমাদেরকে প্রোভাইড করা আছে। তো আমরা হচ্ছে এখন এর জন্য লজিক্যাল ফাংশন বিল্ড করব, কিন্তু একটু ভিন্ন উপায়। আগের বার হচ্ছে আমরা প্রোডাক্টের সাম নিয়েছি, এবার হচ্ছে আমরা সামেশন টার্মের প্রোডাক্ট নিব। আচ্ছা, এখন এই কাজটা করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, যে এইবার কেবলমাত্র 0 আউটপুট বিশিষ্ট রোগুলোকে বিবেচনায় নিতে হবে, ঠিক আছে। সো আমরা হচ্ছে যে সকল রো এর আউটপুট 0 কেবলমাত্র তাদেরকে বিবেচনায় নিব। তো এই যে দেখতে পাচ্ছি যে ফার্স্ট এবং লাস্ট রো এর আউটপুট হচ্ছে 0, সেই কারণে আমরা এখানে ফার্স্ট আর লাস্ট রোটাকে বিবেচনায় নিব, ঠিক আছে। তো আমরা হচ্ছে দেখব যে এই ফার্স্ট রো এর ইনপুট কি কি এবং লাস্ট রো এর ইনপুট কি কি, এবং তার জন্য হচ্ছে আউটপুটগুলো আমরা দেখতে পাচ্ছি যথারীতি যে 0 আসতেছে, ঠিক আছে। তো আমরা ইনপুটটাকে এখন হচ্ছে অবজার্ভ করার ট্রাই করব। তো আমাদের এই রোগুলো ফাইন্ড আউট করা যদি হয়ে যায়, এই যে প্রোডাক্ট অফ সামেশনস পদ্ধতি অনুসরণের ক্ষেত্রে আমরা 0 আউটপুট যুক্ত রোগুলোকে ফাইন্ড আউট করে ফেললে এর পরের স্টেপ হবে লজিক্যাল টার্ম বিল্ড করা, ঠিক আছে। তো লজিক্যাল টার্ম বিল্ড করার ক্ষেত্রে আমরা যেই প্রসেসটা এই ক্ষেত্রে অ্যাপ্লাই করব বা যেই টেকনিকটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে এরকম, যে আমাদের এ কে যদি আমরা একটা ভেরিয়েবল হিসাবে চিন্তা করি, তাহলে আমাদের যদি কোনো ক্ষেত্রে এ হচ্ছে 0 হিসাবে ইনপুটে আসে তাহলে হচ্ছে আমরা ডিরেক্ট এ নিব, আর এ যদি 1 হিসাবে ইনপুটে আসে তাহলে আমরা এ নট নিব, ঠিক আছে। আমি এই জিনিসটা একটু লিখে দিই, যে আমাদের যদি
এই যে ইনপুটটা এরকম আসে 0 বা 1, তাহলে হচ্ছে আমরা লজিক্যাল টার্ম বিল্ড করার সময় হচ্ছে এরকমভাবে চিন্তা করব, ঠিক আছে। আচ্ছা, এখানে হচ্ছে আমি একটু বারটা মিস করে গেছি। এই যে এ যদি 1 হয় তাহলে হচ্ছে আমরা এ নট নিব বা এ বার নিব, ঠিক আছে। তো এই জিনিসটা হচ্ছে আমাদের জাস্ট একটু মাথায় রাখতে হবে, তাহলে লজিক্যাল টার্ম বিল্ড করার কাজটা অনেক সহজ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তো আমরা এখন লজিক্যাল টার্ম বিল্ড করার কাজ শুরু করি। তো ফার্স্ট রো, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ইনপুট এর জন্য হচ্ছে 0, বি এর জন্য 0। তো আমাদের রুলটা কি ছিল যে যদি আমাদের ইনপুটে 0 আসে তাহলে আমরা ডিরেক্ট ওই ভেরিয়েবলটাই লজিক্যাল টার্ম বিল্ড করার সময় নিব, ঠিক আছে। তো আমাদের এইখানে এই যে প্রথম রো এর জন্য এ 0 আছে, তো এ কে হচ্ছে আমরা ডিরেক্ট এ হিসাবে নিব। বি 0 আছে, এই জন্য বি কেও কিন্তু আমরা ডিরেক্ট বি হিসেবেই নিব। আচ্ছা, এখন এই এ আর বি এর মাঝে আমরা কোন অপারেশন করব। তো তোমরা যখন এই পদ্ধতিটার নামটা দেখেছো তখনই আশা করি বুঝে গেছো যে এটা আসলে কি বলতেছে। এটা বলতেছে যে লজিক্যাল টার্মগুলো এগুলো হচ্ছে সামেশন আকারে থাকবে এবং তাদের হচ্ছে আমরা প্রোডাক্ট নিব। তো এই যে এ আর বি, যেটা হচ্ছে আমার এখানে ইনপুটকে বিবেচনা করে আমি এখানে লিখছি, এদের মাঝে হচ্ছে আমরা কি অপারেশনটা করব, সেটা হচ্ছে অর অপারেশন, লজিক্যাল অর অপারেশন হবে, ঠিক আছে। কেননা তুমি চিন্তা করতে পারো এইভাবে যে এ 0 বি 0, তো আমরা যদি এদের মাঝে লজিক্যাল অর অপারেশন করি তাহলে কিন্তু আমাদের আলটিমেট আউটপুটটা 0, যেটা আমি যে এখানেও দেখতে পাচ্ছি। তো এ প্লাস বি, এটা দিয়ে হচ্ছে আমি এই ফার্স্ট রো এর জন্য লজিক্যাল টার্মটা ক্রিয়েট করে ফেলতে পারতেছি। আচ্ছা, এখন হচ্ছে আমরা লাস্ট রো এর জন্য যাব। তো লাস্ট রো এর জন্য আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এ হচ্ছে 1, বি হচ্ছে 1। তো লজিক্যাল টার্ম যখন আমরা বিল্ড করব তখন আমাদের কি করতে হবে, যে দেখো আমাদের কোনো একটা ভেরিয়েবল যদি ইনপুটে 1 হিসেবে আসে তখন আমরা লজিক্যাল টার্ম বিল্ড করার সময় ওই ভেরিয়েবলের কমপ্লিমেন্ট নেই। তো যেহেতু এখানে এ 1 আছে, সো আমরা নিব হচ্ছে এ বার, বিও যেহেতু 1 আছে আমরা নিব হচ্ছে বি বার, এবং ফাইনালি এই দুইটার মাঝে হচ্ছে আমাদের যেটা করতে হবে, আমাদের হচ্ছে অর করতে হবে, ঠিক আছে। এই যে অর করে দিলাম। তো আমাদের হচ্ছে লজিক্যাল টার্ম বিল্ড করার কাজ কিন্তু শেষ। সো এখন যদি আমরা পরের স্টেপে যাই, পরের স্টেপের কাজটা হচ্ছে যে এই দুইটা টার্মকে আমাদের এখন কি করতে হবে, এই যে প্রোডাক্ট নিতে হবে। প্রোডাক্ট অফ সামেশন, যেহেতু আমি সামেশন টার্মগুলো তৈরি করে ফেলেছি, এখন হচ্ছে আমার এই দুটোর মাঝে প্রোডাক্ট নিতে হবে, ঠিক আছে। তো আলটিমেটলি আমাদের যদি এরকম করা হয় যে এ প্লাস বি, অ্যান্ড এবার প্লাস বি বার, ঠিক আছে। এটা যদি আমি লিখে ফেলি তাহলেই কিন্তু আমি পেয়ে যাচ্ছি আমার কাঙ্ক্ষিত লজিক্যাল ফাংশন, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের লজিক্যাল ফাংশন এফ। তো আমরা কিন্তু লজিক্যাল ফাংশনটা এখান থেকে পেয়ে যাচ্ছি। আচ্ছা, এখন আমরা যদি একটু লজিক্যাল ফাংশনটার দিকে অবজার্ভ করি তাহলে আমরা এই যে প্রসেসটা, এই প্রসেসের নামের যথার্থতা বুঝতে পারবো। দেখো এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে এই ফাংশনটায় আসলে অনেকগুলো কি আছে, সামেশন আছে। এই যে আমরা যদি দেখি এইটা একটা সামেশন, এইটা একটা সামেশন, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে আমাদের সামেশন টার্ম, এই যে এইগুলো হচ্ছে আমাদের সামেশন টার্ম। আচ্ছা, এবং আমরা যদি এই সামেশন টার্মের মাঝের অপারেশনটা খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি যে এই সামেশন টার্মের মাঝে হচ্ছে একটা কি হচ্ছে, এটা হচ্ছে প্রোডাক্ট, বা আমরা বলতে পারি অ্যান্ড। তো আলটিমেটলি এখানে অনেকগুলো সামেশন টার্ম, বা এই সামেশন টার্মকে কিন্তু আইসিটির ভাষায় অনেক সময় বলা হয় এটা হচ্ছে ম্যাক্স টার্ম, ঠিক আছে। এটাকে অনেক সময় বলা হয় ম্যাক্স টার্ম। আচ্ছা, তো যাই হোক, আমাদের এই সামেশন টার্ম এগুলো হচ্ছে আলটিমেটলি প্রোডাক্ট করে আসছে হচ্ছে আমাদের লজিক্যাল ফাংশন এফ, ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের প্রোডাক্ট অফ সামেশনস বা পিওএস যে পদ্ধতি, সেটা যার মাধ্যমে হচ্ছে আমরা লজিক্যাল ফাংশন বিল্ড করতে পারি। তো আমি যদি পুরো প্রসেসটা একবার রিক্যাপ করি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে আমাদের দেখতে হয় যে কোন রোগুলোতে আউটপুট 0। তো সেটা যদি আমি ফাইন্ড আউট করে ফেলতে পারি, তারপরের স্টেপটা হচ্ছে লজিক্যাল ফাংশন বিল্ড করা। লজিক্যাল ফাংশন বিল্ড করার জন্য আমাদের লজিক্যাল টার্ম বিল্ড করতে হয়, যে লজিক্যাল টার্মগুলো হচ্ছে এখানে আমাদের বিল্ড করে নিতে হয়। তো লজিক্যাল টার্ম বিল্ড করার জন্য আমাদের যেই রুলটা মাথায় রাখা লাগে সেটা হচ্ছে এরকম, এই যে আমরা হচ্ছে কখনো কোনো একটা ভেরিয়েবলকে ইনপুট হিসেবে যদি 0 পাই তাহলে লজিক্যাল টার্ম বিল্ড করার সময় ডিরেক্ট ওই ভেরিয়েবল নিব,
আর কোনো একটা ভেরিয়েবলের ইনপুট যদি 1 পাই তাহলে লজিক্যাল টার্ম বিল্ড করার সময় এ নট নিব, ঠিক আছে, বা ওই ভেরিয়েবলটার কমপ্লিমেন্ট নিব, ঠিক আছে। তো এই টেকনিকটা বা এই প্রসেসটা ফলো করেই কিন্তু আমি লজিক্যাল টার্মটা বিল্ড করেছি। এই যে প্রথম রোতে হচ্ছে A0 ছিল, B-ও 0 ছিল, এই কারণে ডিরেক্ট A আর B নিয়েছি এবং তাদের মাঝে হচ্ছে একটা অর অপারেশন করেছি। লাস্ট রোতে হচ্ছে আমাদের দুইটাই 1 1 ছিল, এই জন্য দুইটাকে কমপ্লিমেন্ট করে তারপর অর করেছি, ঠিক আছে। তো আমাদের এই যে সামেশন টার্মগুলো তৈরি হয়ে গেল। এরপর আমাদের ফাইনালি এই প্রত্যেকটা সামেশন টার্মের যদি আমরা প্রোডাক্ট নেই বা অ্যান্ড করি তাহলে আমাদের চলে আসবে লজিক্যাল ফাংশন এফ, ঠিক আছে। তো এটাই হচ্ছে আমাদের POS বা প্রোডাক্ট অফ সামেশনস পদ্ধতি। এখন একটা কোশ্চেন আসতে পারে যে এই দুইটা যে পদ্ধতি, এই দুইটা পদ্ধতি কি আসলে একই ফাংশনকে নির্দেশ করে কিনা? উত্তর হচ্ছে হ্যাঁ, একই ফাংশন। যতক্ষণ তোমার ট্রুথ টেবিল সেম থাকতেছে ততক্ষণ পর্যন্ত তুমি যেই পদ্ধতি অ্যাপ্লাই করো, কারেক্টলি অ্যাপ্লাই করলে তুমি একই ফাংশন পাবা, হয়তোবা দেখতে ভিন্ন হবে। এই যে চেহারাটা কিন্তু ভিন্ন। আমি যদি একটু আগের স্লাইডে নিয়ে যাই, এই যে এইখানে আমরা এফ কে যেই রূপে দেখতে পাচ্ছি এইখানে কিন্তু একই রূপে দেখতে পাচ্ছি না। কিন্তু তুমি যদি এই যে এই ফাংশনটাকে একটু সিম্পলিফাই করো, যে ডিস্ট্রিবিউটিভ ল অ্যাপ্লাই করে সিম্পলিফাই করো, তুমি দেখতে পাবো যে আগের রূপেই তুমি চলে গেছো, ঠিক আছে। অর্থাৎ একটা থেকে আরেকটা কনভার্টেবল বা রূপান্তরযোগ্য। আচ্ছা, তো আমাদের সুবিধা বিবেচনা করে যে কোনো একটা অ্যাপ্লাই করব। তো অ্যাপ্লাই করার সময় মাথায় রাখতে হবে যে আমরা এসওপি নাকি POS কোনটা অ্যাপ্লাই করব। এটা আমরা বোঝার জন্য ট্রুথ টেবিলটাকে অবজার্ভ করব। আমাদের 0 এর সংখ্যা যদি মিনিমাম হয় তাহলে হচ্ছে আমরা ট্রুথ টেবিল থেকে লজিক্যাল ফাংশন তৈরি করার সময় POS অ্যাপ্লাই করব। আর আমাদের যদি 1 এর সংখ্যা মিনিমাম হয় তাহলে হচ্ছে আমরা এসওপি অ্যাপ্লাই করব। তো আমি এই জিনিসটা একটু লিখে দেই আমাদের সুবিধার জন্য যে আমরা এসওপি কখন অ্যাপ্লাই করব, ঠিক আছে। আমরা অ্যাপ্লাই করব যখন আউটপুটে 1 যদি মিনিমাম হয়, ঠিক আছে, 1 যদি মিনিমাম সংখ্যক থাকে, তখন হচ্ছে আমাদের যদি এসওপি অ্যাপ্লাই করা হয় তাহলে লজিক্যাল ফাংশনটা সিম্পলিফাইড হবে বা ছোট হবে, ঠিক আছে। আর আমরা POS তখন অ্যাপ্লাই করব যখন আমাদের আউটপুটে 0 নাম্বার অফ 0 যদি মিনিমাম থাকে, ঠিক আছে, নাম্বার অফ 0 যদি মিনিমাম থাকে তখন হচ্ছে আমরা POS অ্যাপ্লাই করব। সেক্ষেত্রে হচ্ছে আমাদের লজিক্যাল ফাংশনটা সিম্পলিফাইড বা ছোট হবে, ঠিক আছে। আচ্ছা, তো এইটা গেল হচ্ছে দুইটা পদ্ধতি। এখন সামনে হচ্ছে আমরা এই দুইটা পদ্ধতিকে অ্যাপ্লাই করে আমরা ট্রুথ টেবিল বা সত্যক সারণী থেকে লজিক্যাল ফাংশন তৈরি করব, ঠিক আছে। তো আমাদের হচ্ছে এখানে একটা সত্যক সারণী দেয়া আছে, আমরা এখন লজিক্যাল ফাংশন তৈরির কাজটা শুরু করব। তো আমরা এখানে যে কোনো পদ্ধতি অ্যাপ্লাই করতে পারি। তো ট্রুথ টেবিলটা যদি আমি একটু অবজার্ভ করি, আমি দেখতে পাচ্ছি যে এখানে দুইটা 0 আছে আউটপুটে এবং দুইটা 1 আছে। তো এখন আমরা যদি 0 নিয়ে কাজ করি তাহলে হচ্ছে POS, 0 নিয়ে কাজ করলে POS, আর 1 নিয়ে কাজ করলে হচ্ছে এসওপি, ঠিক আছে। 1 নিয়ে কাজ করলে এসওপি, আর আমরা যদি 0 নিয়ে কাজ করি তাহলে হচ্ছে আমাদের POS, ঠিক আছে। দুইটার যে কোনোটা আমরা করতে পারি, দুইটাই কারেক্ট, ঠিক আছে। জাস্ট আমাদের দেখতে হবে কোনটা করলে আমাদের কাজটা সহজ হচ্ছে। যেহেতু নাম্বার অফ 1 অ্যান্ড নাম্বার অফ 0 ইন আউটপুট ইজ সেম, সেই জন্য আমরা যে কোনো একটা অ্যাপ্লাই করতে পারি। তো আমি হচ্ছে এসওপি অ্যাপ্লাই করে এটা দেখাই, তোমরা চাইলে POS অ্যাপ্লাই করে এটা বাসায় করে ফেলতে পারো, ঠিক আছে। আচ্ছা, তো আমরা হচ্ছে এসওপি অ্যাপ্লাই করে এটা শুরু করি। আচ্ছা, তো এসওপি অ্যাপ্লাই করে কাজ করতে গেলে আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে যে যেই সকল রোতে হচ্ছে আউটপুট 1 সেই সকল রো নিয়ে আমাদের কাজ করতে হয়। তো আমি একটু শুরুতেই মার্ক করে দিই কোন রোগুলো হচ্ছে আমাদের এখানে 1। তো এই রোগুলোতে হচ্ছে আমাদের আউটপুট কিন্তু 1, আমরা এটা দেখতে পাচ্ছি। আচ্ছা, এখন আমাদের এই রোগুলোর জন্য কি করতে হবে? লজিক্যাল টার্ম বিল্ড করতে হবে। এবং এসওপির জন্য আমরা নিয়মটা জানি যে আমাদের যদি এ থাকে, এ যদি আমাদের 0 হয় তাহলে হচ্ছে আমরা ডিরেক্ট এ নেই, আর এ যদি 1 হয়, সরি, এ যদি 0 হয় তাহলে আমরা এ নট নেই, আর এ 1 হলে আমরা ডিরেক্ট এ নেই, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের এসওপি এর জন্য রুল, এটা হচ্ছে আমাদের এসওপি এটার জন্য রুল। আচ্ছা, এখন এটাই হচ্ছে আমরা এখানে অ্যাপ্লাই করব। সো ফার্স্ট রো এর জন্য লজিক্যাল টার্ম যদি আমরা বিল্ড করতে চাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের এ হচ্ছে 1 ইনপুট হিসেবে আসতেছে, তাহলে আমরা ডিরেক্ট এ নিব। এখানে হচ্ছে আমরা ডিরেক্ট
এ নিব, এরপর বি হচ্ছে 0 ইনপুট হিসেবে আসতেছে, এই কারণে বি এর কমপ্লিমেন্ট নিব, তাই না? বি এর কমপ্লিমেন্ট নিব এবং ফাইনালি এই দুটো ভেরিয়েবলকে হচ্ছে আমরা অ্যান্ড করে দিব। তো আমাদের এই থার্ড রো বা প্রথম যেই রোটা যেটার জন্য আউটপুট 1 তার জন্য লজিক্যাল টার্ম কিন্তু বিল্ড করা শেষ। আচ্ছা, তো সিমিলারলি হচ্ছে আমরা এখন লাস্ট রো এর জন্য লজিক্যাল টার্ম বিল্ড করব, কেননা এখানেও আমরা আউটপুট 1 দেখতে পাচ্ছি। আচ্ছা, তো লাস্ট রো এর জন্য আমরা দেখতে পাচ্ছি যে এ 1 হিসেবে আসতেছে এবং বি 1 হিসেবে ইনপুটে আসতেছে। তো দুইটাই যেহেতু 1, এই জন্য আমরা ডিরেক্ট ভেরিয়েবলটা এখানে লিখবো এবং তাদের মাঝে হচ্ছে অ্যান্ড অপারেশন করে ফেলবো, ঠিক আছে? আচ্ছা, এখন লজিক্যাল টার্ম বিল্ড করা যেহেতু শেষ, তো আমাদের নেক্সট স্টেপে হচ্ছে এই দুইটা টার্মকে কি করতে হবে, আমাদের অর করে লিখতে হবে, তাই না? তো আমাদের এই দুইটা টার্মকে যদি অর করে লিখি তাহলে আসে হচ্ছে এ বি বার প্লাস এ বি। তো এই হচ্ছে আমাদের লজিক্যাল ফাংশন। তো এটাই হচ্ছে আমাদের লজিক্যাল ফাংশন এফ, ঠিক আছে? তো আমরা কিন্তু লজিক্যাল ফাংশনটা বিল্ড করে ফেললাম। তো এসওপি ইউজ করে হচ্ছে আমরা এখানে করেছি, তো এই জন্য হচ্ছে আমরা এই রুলটা বা এই টেকনিকটা অ্যাপ্লাই করেছি। তো পিওএস যদি অ্যাপ্লাই করতাম তাহলে হচ্ছে এটার উল্টা রুলটা অ্যাপ্লাই করা লাগতো এবং সেই ক্ষেত্রে আমরা একইভাবে কাজটা কিন্তু করে ফেলতে পারতাম। তো তোমরা হচ্ছে পিওএসটা নিজেরা বাসায় করে ফেলবা, এটা হচ্ছে তোমাদের জন্য হোম টাস্ক, তোমরা হচ্ছে এটা নিজেরা করে ফেলবা বাসায়। আচ্ছা, এরপর আমরা হচ্ছে আরেকটা সত্যক সারণী দেখতে পারতেছি। এখানে হচ্ছে আমাদের এ আর বি দুইটা ভেরিয়েবল এবং তার জন্য হচ্ছে আউটপুটগুলো দিয়ে দেওয়া আছে, ঠিক আছে? তো আমাদের হচ্ছে এসওপি বা পিওএস যে কোনো একটা অ্যাপ্লাই করে লজিক্যাল ফাংশনটা বিল্ড করতে হবে। আচ্ছা, এখন আমরা যদি একটু ট্রুথ টেবিলটা অবজার্ভ করি তাহলে দেখতে পাবো যে এইখানে আমাদের টোটাল নাম্বার অফ ওয়ান্স ইন আউটপুট সেটা কত, সেটা হচ্ছে 3টা, অর্থাৎ 3টা রোতে আউটপুট হচ্ছে 1 আর একটা রোতে আমাদের আউটপুট হচ্ছে 0। আচ্ছা, তো আমরা এসওপি অ্যাপ্লাই করব না পিওএস অ্যাপ্লাই করব, সেই ক্ষেত্রে ডিসিশন নেওয়ার জন্য আমাদের এই যে এইটাই সাহায্য করবে যে 1 এর সংখ্যা মিনিমাম আউটপুটে নাকি 0 এর সংখ্যা মিনিমাম। তো আমরা দেখতে পাচ্ছি 0 এর সংখ্যা মিনিমাম। তো আমরা যদি 0 আউটপুটগুলোকে নিয়ে কাজ করি তাহলে আমাদের হিসাবটা সহজ হবে, ঠিক আছে? তো আমরা হচ্ছে এই যেই সব জায়গায় 0 আউটপুট হিসাবে আছে, যেহেতু এখানে একটা জায়গাতেই আছে, তো আমরা এই যে একটা রোকেই এখানে বিবেচনা করব, ঠিক আছে? এই যে একটা রো, এটাকেই হচ্ছে আমরা এখানে বিবেচনা করে লজিক্যাল ফাংশন বিল্ড করব। সো যেহেতু আমরা 0 আউটপুট নিয়ে কাজ করতেছি, এই কারণে আমরা হচ্ছে এখানে পিওএস বা প্রোডাক্ট অফ সামেশনটা অ্যাপ্লাই করতে যাচ্ছি, ঠিক আছে? তো আমাদের এইখানে প্রোডাক্ট অফ সামেশন বা পিওএস টেকনিকটা অ্যাপ্লাই হবে, ঠিক আছে? আচ্ছা, সো আমরা পিওএস এর জন্য জানি যে আমাদের যেই কাজটা করতে হয় লজিক্যাল টার্ম বিল্ড করার সময় সেটা হচ্ছে এরকম যে আমাদের ইনপুটে যদি একে যদি আমরা ভেরিয়েবল হিসেবে চিন্তা করি তাহলে ইনপুটে যদি 0 আসে তাহলে ডিরেক্ট ওই ভেরিয়েবলটাই নিতে হয়, আর ইনপুটে যদি 1 আসে তাহলে ওই ভেরিয়েবলটার কমপ্লিমেন্ট করে নিতে হয়, ঠিক আছে? আচ্ছা, তো আমরা হচ্ছে এখন যদি লজিক্যাল টার্ম বিল্ড করা শুরু করি যে এইটার জন্য লজিক্যাল টার্মটা কি আসে দেখি। এটার জন্য লজিক্যাল টার্মটা বের করার জন্য দেখতেছি যে এ হচ্ছে আমার 1 হিসেবে ইনপুটে আসতেছে, সো আমি ডিরেক্ট একেই নিব, আর বি হচ্ছে আমার এখানে আমরা এ কে কমপ্লিমেন্ট করব, তাই না? কারণ এই যে এ হচ্ছে 1 আসলে আমরা কমপ্লিমেন্ট করি, তো এখানে কিন্তু এ নিলে হবে না, এটার কমপ্লিমেন্ট নিতে হবে। আচ্ছা, এখন ঠিক আছে। এরপর বি হচ্ছে 0 হিসেবে ইনপুটে আসতেছে, তো 0 আসলে কিন্তু আমরা ওই ভেরিয়েবলটাকে ডিরেক্ট লিখে ফেলি, তো এই যে আমরা বি কে ডিরেক্ট লিখে ফেললাম এবং ফাইনালি এই দুইটা ভেরিয়েবলের মাঝে হচ্ছে আমাকে কি করতে হবে, অর করতে হবে, তাহলে আমি লজিক্যাল টার্মটা পেয়ে যাব। তো এবার প্লাস বি এটা কিন্তু আমি লিখে ফেলেছি এবং আমার আর কোথাও যেহেতু 0 আউটপুট হিসেবে দেখতে পাচ্ছি না, তাহলে এইটাই কিন্তু আমার লজিক্যাল ফাংশন হয়ে যাবে, ঠিক আছে? তো আমরা কিন্তু আলটিমেটলি লজিক্যাল ফাংশনটাই পেয়ে গেছি, এটাই আমার এফ। তো আমাদের কাজ কিন্তু শেষ, লজিক্যাল ফাংশনটা আমরা বিল্ড করে ফেলেছি। তো এবার প্লাস বি এটা দিয়েই কিন্তু আমার এই ট্রুথ টেবিলটাকে আমি লজিক্যালি এক্সপ্রেস করতে পারবো, ঠিক আছে? এখন আমরা চাইলে এই ইনপুটগুলো এখানে বসিয়ে দেখতে পারি নিজেরা যে আসলেই কি এখানে আমাদের
এই লজিক্যাল ফাংশনটা এই ট্রুথ টেবিলকে স্যাটিসফাই করে কিনা, ঠিক আছে? তো আমরা একটু নিজেরা যদি বসাই তাহলে দেখবো যে অবশ্যই এটা করবে। তো আমাদের এই ক্ষেত্রে পিওএস অ্যাপ্লাই করার কারণ হচ্ছে পিওএস অ্যাপ্লাই করলে আমাদের কাজটা সহজ হয়ে যায়। আর আমরা যদি এসওপি অ্যাপ্লাই করতে চেতাম তাহলে কিন্তু এই যে এখানে আমাদের আলাদা আলাদাভাবে 3টা রোয়ের জন্য লজিক্যাল টার্ম বিল্ড করে তারপর হচ্ছে তাদের প্রোডাক্ট করতে হতো, যেটা একটু টায়ারসাম হতো। তো আমাদের সুবিধার জন্য হচ্ছে আমরা এখানে পিওএস অ্যাপ্লাই করেছি। আশা করি বোঝা গেছে যে কিভাবে হচ্ছে আমরা পিওএস অ্যাপ্লাই করে সত্যক সারণী থেকে লজিক্যাল ফাংশন তৈরি করলাম। তো এই দুইটা প্রসেস এসওপি আর পিওএস এটা আমাদের সামনে অনেক কাজে লাগবে যখন হচ্ছে আমরা বিভিন্ন ডিজিটাল ডিভাইস দেখব। তো তার জন্য আমার যখন ট্রুথ টেবিল জানা থাকবে বা আমি ট্রুথ টেবিলটা বের করে ফেলতে পারবো, তখন কিন্তু খুব সহজেই সেখান থেকে লজিক্যাল ফাংশনটা এসওপি বা পিওএস অ্যাপ্লাই করে আমি লিখে ফেলতে পারবো, ঠিক আছে? তো এই ছিল হচ্ছে আমাদের এসওপি এবং পিওএস পদ্ধতি। তো ফাইনালি আমরা বুলিয়ান অ্যালজেব্রার যাবতীয় কিছু যদি একটু রিক্যাপ করার চেষ্টা করি পয়েন্ট আকারে, তাহলে আমরা দেখতে পারতেছি যে আমরা এতক্ষণ পর্যন্ত যা যা দেখেছি তার মধ্যে ছিল হচ্ছে আমাদের ফাংশন জেনারেশন, যেটা খুবই বেসিক একটা কাজ, যে আমাদের লজিক্যাল সার্কিট দেওয়া থাকলে কিভাবে আমরা ফাংশন তৈরি করতে পারি। তারপরে মৌলিক গেট দিয়ে ফাংশন বাস্তবায়ন, সত্যক সারণী তৈরি করা বা সত্যক সারণী সম্পর্কে জানা, সরলীকৃত ফাংশন মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন করা বা সরলীকৃত ফাংশন শুধুমাত্র ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করা। যেহেতু ন্যান্ড গেট একটি সর্বজনীন গেট, ন্যান্ড গেট দিয়ে কিন্তু আমরা যে কোনো ফাংশন বাস্তবায়ন করতে পারি। একইভাবে আমরা কিন্তু নর গেট দিয়েও যে কোনো ফাংশন বাস্তবায়ন করতে পারি এবং এটা আমরা দেখেছি। আচ্ছা, এরপরে ফাংশনের বর্তনীর দ্বারা বাস্তবায়ন, তারপরে ফাংশনের সরলীকরণ এবং ফাংশনের সরলীকৃত বর্তনীর বাস্তবায়ন, ঠিক আছে? তো ওভারঅল আমরা এই প্রত্যেকটা টপিকে কিন্তু বিভিন্নভাবে আমরা আলোচনা করার চেষ্টা করেছি এবং আমাদের প্রবলেমের মাধ্যমে এক্সারসাইজের মাধ্যমে এই জিনিসগুলো আরও ডেপথে যাওয়ার সুযোগ কিন্তু রয়েছে। তো তোমাদের উদ্দেশ্যে এটাই সাজেশন থাকবে বা এটাই পরামর্শ থাকবে যে তোমরা এই প্রত্যেকটা টপিক থেকে আরও বেশি প্রবলেম নিজেরা এক্সারসাইজ করার ট্রাই করবে, তাহলে তোমাদের কনসেপ্টের ডেপথটা আরও বেশি গভীরে যাবে। আচ্ছা, তো আজকের লেকচার এই পর্যন্তই। পরবর্তীতে হচ্ছে আমরা বিভিন্ন ডিজিটাল ডিভাইস নিয়ে আলোচনা করব এবং ওই ডিজিটাল ডিভাইসের আলোচনার সময় আমাদের যাবতীয় যে জ্ঞান যা আমরা এই পর্যন্ত অর্জন করেছি তা কিন্তু আমাদের অনেক কাজে লাগবে। তো আজকের লেকচার দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী লেকচার দেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।